এই পজিশনে আসতে আমার লাইফে অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রথম আমার একটা অপারেশনও সাকসেসফুল হয় নাই। অপারেশন পর অপারেশন করছি, মানুষের পর মানুষ মারা গেছে, একটাও সাকসেসফুল হয় নাই। প্রথম যেদিন আমার অপারেশন সাকসেসফুল হয় আমি তো অবাক হয়ে গেছি, কিভাবে অপারেশন সাকসেসফুল হইলো ওইটা জানার জন্য আমি ওই অপারেশন আবার করছি। তারপর থেকে আমাকে অপারেশনের নেশা পাইয়া পড়ছে, অপারেশন অপারেশন অপারেশন। একটা রুগী আসছে, আমি চেক করে দেখি মারা গেছে, আমি ওইটার অপারেশন করছি। এক ওয়াইফ তার হাজবেন্ডে নিয়ে আসছে, আমি চেক করে দেখলাম অবস্থা খারাপ, সাথে সাথে অপারেশন করে ফেলছি, অপারেশন কমপ্লিট। পরে দেখলাম একটু ভুল হয়ে গেছে, আমি ভিতরে কেচি ফেলাই দিছি, তা আমি আবার অপারেশন করছি। মানুষ মাত্রই ভুল, কিন্তু লোকটা মারা গেছে। ওয়াইফ খুব কান্নাকাটি করতেছে, তা আমি গিয়ে ওনার সান্ত্বনা দিলাম, প্লিজ কান্না করবেন না, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। চাঁদপুর শাহরাস্তি থেকে জাহিদুল ইসলাম হৃদয়। ক্যান্সার থেকে বাঁচতে পারলেও আমার কাছে নাই ছাড়, ক্যান্সার থেকে বাঁচতে পারলেও আমার কাছে নাই ছাড়, কারণ আমি একজন অরিজিনাল ভুয়া ডাক্তার। আপনারা যারা আমাকে প্রথম দেখতেছেন আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু অন্য 8-10টা নর্মাল ডাক্তার না, জাস্ট পড়াশোনা করে আমি ডাক্তার হয়ে যাই নাই। আমার অনেক অভিজ্ঞতা, এই পর্যন্ত আমার হাতে 235 জন লোক মারা গেছে, কেউ কোনোদিন অভিযোগ করে নাই। বলুন তো কেন? মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছ? হ্যালো, চাকরি না করতে পারলে ছাইড়া দাও, কি এগুলা? দেখ সরি আমিন ভাই, একজন বাইচা গেছে 234। এই পজিশনে আসতে আমার লাইফে অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রথম আমার একটা অপারেশনও সাকসেসফুল হয় নাই। অপারেশন পর অপারেশন করছি, মানুষের পর মানুষ মারা গেছে, একটাও সাকসেসফুল হয় নাই। প্রথম যেদিন আমার অপারেশন সাকসেসফুল হয় আমি তো অবাক হয়ে গেছি, কিভাবে অপারেশন সাকসেসফুল হইলো ওইটা জানার জন্য আমি ওই অপারেশন আবার করছি। তারপর থেকে আমাকে অপারেশনের নেশা পাইয়া পড়ছে, অপারেশন অপারেশন অপারেশন। একটা রুগী আসছে, আমি চেক করে দেখি মারা গেছে, আমি ওইটার অপারেশন করছি। এক ওয়াইফ তার হাজবেন্ডে নিয়ে আসছে, আমি চেক করে দেখলাম অবস্থা খারাপ, সাথে সাথে অপারেশন করে ফেলছি, অপারেশন কমপ্লিট। পরে দেখলাম একটু ভুল হয়ে গেছে, আমি ভিতরে কেচি ফেলাই দিছি, তা আমি আবার অপারেশন করছি। মানুষ মাত্রই ভুল, কিন্তু লোকটা মারা গেছে। ওয়াইফ খুব কান্নাকাটি করতেছে, তা আমি গিয়ে ওনার সান্ত্বনা দিলাম, প্লিজ কান্না করবেন না, স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আমার একটা রুগী আছে, ওনাকে কয়দিন পর অপারেশন করা লাগে, লোকটা মারাও যাচ্ছে না, সুস্থ হচ্ছে না, কয়দিন পর অপারেশন। আমি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পেটে সেলের জায়গায় চেন লাগাই দিছি। হ্যালো, সাবাস, গুড জব, অয়েল ডান আমিন ভাই, এবার 235। এই শহরের ডিরেক্টর আমাদের জাহাঙ্গীর ভাই ওদিন আমার চেম্বারে আসছিল, কয় জাহিদ আমার না কি হয়েছে, কানের মধ্যে সারাক্ষণ সাউন্ড হইতেছে, মনে হয় রিংটোন বাজতেছে। তো আমি বললাম ভাই কল রিসিভ করেন না। 2 দিন পর আবার আসছে, জাহিদ কল তো রিসিভ করি নাই, কিন্তু এখন রিংটোন হইতেছে। আমি কেউ ভাই টেনশন করেন না, চার্জ শেষ হলে এমনি বন্ধ হয়ে যাবো। আসলে আরব ডিরেক্টর মুস্তফা ভাই আমার কল দিছে, আমি বললাম ভাই কেমন আছেন? ভালো নাই রে। আমি কেন কি হয়েছে? জাহিদ আমার কথার কোনো দাম নাই, কেউ আমার পাত্তা দেয় না। আমি ভাই ফোন রাখেন, পরে কথা কমো। তুষার ভাই কিন্তু আমার চেম্বারে যায়, ওই দিন গেছিল, একটা লোক নিয়ে গেছিল সাথে। তো আমি বললাম ভাই কি অবস্থা, আগের মতো চলে? খান না ছাইড়া দিছি। আমি কি সত্যি? হ্যাঁ সত্যি ছাইড়া দিছি রে, যদি কে রিকোয়েস্ট করে তাহলে একটু। না ঠিক আছে, তো আপনার বাসার লোকটাকে ওরাই রাখছে রিকোয়েস্ট করার জন্য। সারিও আবু আসছিল আমার চেম্বারে, আইসা জাহিদ আমার বুকের হাড়ের মধ্যে ব্যথা পাইছি। আমি সাথে সাথে এক্স রে করছি, এক্স রে দেখে তো আমি অবাক। আমি বললাম আবু আপনার সাথে কেউ আসছে? না। আমি কারো কল দেন? কেন খারাপ কিছু হয়েছে? আমি আবু আমার ডাক্তারি লেফে আমি এমন জিনিস দেখি নাই,
আপনার বুকের প্রতিটা হাড় উল্টে গেছে। পাশ থেকে নার্স বলতেছে, স্যার আপনি অ্যাক্সিডেন্ট রিপোর্ট উল্টা ধরছেন। আমিন ভাই তো আমার অনেক পুরান রোগী, কেউ বাদ যাবে না। বাদ যাবে না একটি শিশু। আমিন ভাই আমার অনেক পুরান রোগী, এর আগে একবার আসছিল, জাহিদ আমি না রাতের বেলায় 2 মিনিটের বেশি কিছু করতে পারি না, প্লিজ কিছু করো। আমি এমন ওষুধ দিছি, আমিন ভাই এখন রাতে 10 ঘন্টা করে ঘুমায়। এখন এসে বলতেছে, জাহিদ কি ওষুধ দিছো? আমি সারা রাত ধরে ঘুমাই, রাতের বেলা কোনো কাজ করতে পারি না। আমি আবার ওষুধ দিছি, আমিন ভাই এখন সারা রাত ধরে কাজ করে বউয়ের পার্টিতে। সরি সরি সরি, বাড়িওয়ালা। হ্যাঁ আঙ্কেল কি অবস্থা? হ্যাঁ ভালো আছি, ভাড়া দিব আঙ্কেল, ভাড়া দিব। হ্যাঁ আমার নামে 2-3টা মামলা চলতেছে তো, হ্যাঁ কয়েকটা অপারেশন করে না দিব। পালাবো না, প্রয়োজন নিস্তা লাগিয়ে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক স্মার্ট, আমি অলওয়েজ সুটেড বুটেড হয়ে থাকি, কারণ সত হইলে আমি একজন বিজনেসম্যান, সরি ডক্টর। তো একদিন এরকম আমি সুটেড বুটেড হয়ে আমার হসপিটালের গেটের সামনে দাঁড়ায় আছি। একটা লোক আসলো, আয়সা আমারা বলতেছে, ভাই আমার নাম জাহিদ, আমার বাবার নাম শাহাবুদ্দিন, আমার মায়ের নাম মরিয়ম। তা আমি বললাম এগুলো আমরা বলতেছেন কেন? এখানে লেখা আছে নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি গার্ডকে আপনার পরিচয় দেন। আমি বললাম আমি সিকিউরিটি গার্ড না, আমি ডাক্তার। আমি ডাক্তারের কাছে আইছি। আমি কি সমস্যা? আমার মানসিক সমস্যা। আমি কি চলেন আমার লগে? কি ভাবছেন আমি পারবো না? আমি সব পারি। নিয়ে গেলাম, আমি কি সমস্যা? স্যার আমি খুব অশান্তিতে, রাতে বেলা ঘুমাতে পারি না। আমি বললাম সমাধান আছে, বিয়ে করে নেন সব ঠিক হয়ে যাবে। কদিন পর লোকটা বউ সহকারে আসছে, আইসা স্যার এখন তো আমি আমার বউ দুজন অশান্তিতে আছি, রাতে ঘুমাতে পারি না। আমি কি সমাধান আছে, একটা বাচ্চা নিয়ে নেন সব ঠিক হয়ে যাবে। কদিন পর লোকটা বউ এবং বাচ্চা সহকারে আসছে, স্যার এখন আমি বউ বাচ্চা কেউ শান্তিতে নাই, রাতে ঘুমায় না। আমি এবার বাচ্চারে বিয়ে করে দেন সব ঠিক হয়ে যাবে। ভাই তো আমি কিন্তু অনেক ফেমাস আমি। নিউজ পেপারে আমার নিয়ে রেগুলার নিউজ হয়, ক্রাইম সেকশনে। আমার কিছু ছাত্রছাত্রী বাংলাদেশের সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছে, 2জন তো কাশিমপুর কারাগারে আছে। আমি কিন্তু করোনা ভাইরাস আবিষ্কার করছিলাম এবং আমার করোনা ভ্যাকসিন সাকসেসফুল হয়েছে। আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন যারা দিছি তার করোনা ভাইরাস মারা গেছে, সেও মারা গেছে। আমিন ভাই এই মুহূর্তে আমার একজন রুগী আছে, বুঝছেন? উনি আমার কাছে আসছিল ঘাড় ব্যথা নিয়ে, আমি সাথে সাথে ফিজিওথেরাপি দিয়ে দিছি। কি ভাবছেন পারবো না? সব পারি আমি। সাথে সাথে ফিজিওথেরাপি। লোকটা একদিন পর আমার কল দিছে, স্যার কি থেরাপি দিয়েছেন? ব্যথা তো আর বাইরে গেছে। আমি কি ইয়াস কাজ করতেছে। একদিন পর লোকটা আবার কল দিছে, স্যার ব্যথা তো আরো বাইরে গেছে। আমি কি তাহলে একটু গরম পানি শেক দেন। একদিন পর লোকটা আবার কল দিছে, স্যার ব্যথা তো আরো বাইরে গেছে। আমি কি তাহলে বরফ দেন। একটা না একটা তো কাজ করবোই। ওই লোক নাম্বার থেকে কল আসছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বলার দরকার, ইটস মাই ডিউটি, মাই প্লেজার। 236। দেখেন বাজারে আমার নিয়ে একটা দুর্নাম আছে, আমি নাকি অনেক সিজার করি। এটা ভুয়া। আমি অনেক কেয়ারফুল এবং দায়িত্বশীল একজন ডক্টর। আমি কোনো ফাঁকিবাজি করি না। ওই দিন আমার চেম্বারে একটা মহিলা আসছে, উনি আলট্রাসোনোগ্রাফি করে চেক করাতে চায় উনি প্রেগনেন্ট কিনা। আমি বললাম ওকে। আমি আলট্রাসোনোগ্রাফি করতে গেলাম, দেখলাম আলট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট। আমি ফাঁকিবাজি করি নাই, আমি সিজার করে দেখছি ওর পেটে বাচ্চা আছে কিনা। তারপর বলছি কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। তবে আমি লাইফে সবগুলো সিজার করছি এমন না, আমি একটা নর্মাল ডেলিভারি করাইছিলাম আমার বউয়েরটা। ওইটা আমি ভিতরে পুশ করে দিতে নিছিলাম, কিন্তু নিজের কন্ট্রোল করছি, কারণ যেই জায়গা দিয়ে পুশ করব ওই জায়গায় আমারও কাজ আছে। দেখেন আমি এমনি অনেক সিজার করি না, আমাকে করতে হয়, ইচ্ছা করে করি না, আমাকে করতে হয়। অনেকে সিদ্ধান্ত নেওয়ার আগে খেলে রক পেপার সিজার। আমার সিজার কোনো খেলা না। একটা সিজার করার আগে আমি 10 বার ভাবি, তারপর বলি সিজার। দ্যাটস হোয়াট, থ্যাংক ইউ সো মাচ।
আমাদের বিচারকদের কেমন লেগেছে শুরুতেই কে বলবে? শুরুতেই আমিন খান। যে কোনো শিল্পীর জন্য একটা কিন্তু আমি মনে করি এটা তার ক্রেডিট, তার পারফরমেন্সের যে কোনো একটা আইকনিক সাইন, সে মুভমেন্ট সে এই টোটাল শোর মধ্যে রেখে যেতে পেরেছে। এটা তোমার জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এবং পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। খুব এনজয় করেছি, খুব মজা পেয়েছি। বেস্ট অফ লাক। শবনম ফারিয়া কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো। মানে এখন যেটা হচ্ছে, ওই কোনো কারণে যদি ওদের কারো পারফরমেন্স একটু নার্ভাস দেখছি বা আমার নিজের টেনশন হচ্ছে, কারণ অনেক অডিয়েন্স আছে। মানে আমি তো জানি এই ছেলেগুলো বেস্ট, তার মধ্যে ওরা যে অ্যাকচুয়ালি বেস্ট এটা ওরা দেখাতে পারছে নাকি, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে। টু গুড। আমার ও আসার আগে আমার একটু টেনশন হচ্ছিল যে শুরুটা তো অনেক ভালো করে দিয়ে গেছে তরু, শেষটাও যেন ভালো হয়। আর শেষ তো হচ্ছে হৃদয় তো একটা জায়গা আছে, এবং সেই জায়গাটা, সেই অবস্থানটা রেখে আমাদেরকে অনেক, আমি আনন্দ পেয়েছি, আমার বিশ্বাস সবাই পেয়েছে। অনেক ভালো ছিল হৃদয়, অনেক ভালো ছিল। আর বিশেষ করে মাঝে মাঝে স্ক্রিপ্ট চলছে, হঠাৎ করে ফোন আসছে, আমরা ভাবছি এই ফোনটা যে কার আসতে চলেছে, একবার বাড়িওয়ালার, একবার 235 থেকে 34 হচ্ছে, আবার 36 হচ্ছে। অসম্ভব মানে গাঁথুনি স্ক্রিপ্টে অনেক জোরে। অতিথির কেমন লাগলো? পূজা চেরি বলবে এবার। দুর্দান্ত দুর্দান্ত। সবাই বলছিল আপনি নাকি মানে অসাধারণ পারফর্মার। আমি নিজে চোখে দেখলাম, আমি বিশ্বাস করছিলাম না যে অসাধারণ পারফর্ম আমি দেখি, বাট আপনার পারফরমেন্স দেখে সুপার সুপার সুপার, ভেরি গুড। অপু বিশ্বাসের কেমন লেগেছে? রোগী হিসেবে আমি কেমন হতে পারি ডাক্তার সাহেব? একটু এক্সরে করাতে হবে। সুপার সুপার। তবে একটা কথা, এটা একদম সত্যি একটা কথা, আপনি একটা লং জার্নি পার করেছেন, যার কারণে আজকে আপনি একদম টপ 7-এর একজন প্রতিযোগী হিসেবে আছেন। তো এটা অনেক বিশাল একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে বলবো যে আপনি আপনার একটা সাইনিং তৈরি করেছেন, যেটা আমিন ভাই বলছিলেন, তারা জানেন যে এইটা একটা যে সাইনিং, এটা হয়েছে কি, ধরেন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড বা ডেফিনেটলি সাথে আছেন যেহেতু আপনাকে মনে করবে, কিন্তু যখন আপনি থাকবেন না, আবার অন্য একটা সিজন আসবে, তখন কিন্তু আপনার এই সাইনিংটাও কিন্তু অন্য যারা নতুনরা আসবে তারা কিন্তু সেটা প্লে করতে পারবে। তো এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার, এটা একটা আর্টিস্টের জন্য অনেক বিশাল একটা ব্যাপার। সর্বোপরি একটি কথাই বলবো, জাস্ট সুপার অ্যান্ড কিপ ইট আপ অ্যান্ড ভেরি কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম জয়ের সময়, প্রথমে আল্ট্রাসোনোগ্রাফি করার পরে নাকি রিপোর্ট এসেছিল যে মেয়েই হবে, পরে হওয়ার সময় হলো ছেলে। কি ঘটনা বললো? ওইটা আল্ট্রাসোনোগ্রাফি করার সময় সেটাকে উল্টা হয়েছিল। অসম্ভব সুন্দর ডাক্তার, আপনার এই পারফরমেন্স মাথায় থাকবে এবং আপনি সবার হৃদয়ে আছেন। একটা জোরে হাততালি হৃদয়ে।